হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ট্রেডিং টুলকিট সিরিজ। আজকে আমরা একটা ইন্টারেস্টিং আলোচনা করব। আলোচনাটা হবে এই নিয়ে যে কিভাবে বিশেষত অপশনস ট্রেডিংয়ে আমাদের আহ, সবসময় আমাদের এক্সপেকটেশনের বিপরীত পরিস্থিতির জন্য আমাদের নিজেকে তৈরি করা উচিত, কিভাবে আমাদের রিস্কটা ম্যানেজ করা উচিত। দেখুন, যারা অপশনস ট্রেডিংয়ে নতুন আসছেন তাদের মাথায় রাখা উচিত যে যত দিন আমরা টিকে থাকতে পারবো অপশনস ট্রেডিংয়ের বাজারে, তত আমাদের প্রবাবিলিটি বাড়বে টুয়ার্ডস প্রফিটেবিলিটি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ শুধু অপশনস ট্রেডিং নয়, যে কোনো ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের টিকে থাকার খেলা আমরা এটাকে বলতে পারি। তো আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ আলোচনা হবে, মন দিয়ে শুনবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জানি না একদম অ্যাকিউরেটলি আপনাদের বোঝাতে পারবো কিনা আমি যেটা বোঝাতে চাইছি, তবে অবশ্যই এটা শিওর থাকুন যে চেষ্টা করব প্রাণপণ। তো সবার আগে আমরা ধরে নিচ্ছি আমরা ব্রেকআউট ট্রেডার, আমরা ব্রেকআউটকে চেজ করব এবং সেই মতো আমরা আমাদের ট্রেড সেটআপটা রেডি করব। তো এখানে যখন খোলা আছে আমরা দেখতে পাচ্ছি নিফটির আওয়ারলি চার্ট। এই জায়গাটায় দেখুন, গত 1 জানুয়ারি 2024 একটা 15-র ক্যান্ডেলটা, অর্থাৎ আওয়ারলি ক্যান্ডেলটা যেটা 2:15-তে আমাদের কমপ্লিট হয়েছিল, সেখানে আমরা একটা ক্লিয়ার ব্রেকআউট দেখতে পাচ্ছি। ব্রেকআউটটা যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তো আমরা এইরকমভাবে আইডেন্টিফাই করতে পারি। এই ছিল আমাদের আপার রেঞ্জ এবং এই হচ্ছে আমাদের লোয়ার রেঞ্জ। আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করছি। এখানে একটা ওভারহেড রেজিস্ট্যান্সও ছিল ঠিক এই জায়গাটায়, এটা একটা আমাদের ওভারহেড রেজিস্ট্যান্স। এবার ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওতে আমরা সবসময় বলে থাকি যে ব্রেকআউট যখন হচ্ছে, ওভারহেড রেজিস্ট্যান্স কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটাকে আমরা ট্রেডার হিসেবে গুরুত্ব দিতেও পারি, নাও দিতে পারি। তো এইখানটাতে আমরা যেহেতু অ্যাডভার্স সিচুয়েশনের কথা ভাবছি, অর্থাৎ আমাদের রিস্কটাকে ম্যানেজ করার কথা ভাবছি, এই জন্য আমরা ধরে নিচ্ছি যে আমরা রিস্কি ট্রেডার, ওই জন্য এই ওভারহেড রেজিস্ট্যান্সটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। ওকে, এই ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস ছিল নিফটির 21,792, অর্থাৎ অ্যাট দ্য মানি যদি আমরা বলি অপশনস ট্রেডিংয়ের ক্ষেত্রে, আশা করি যারা জানেন তারাই বুঝতে পারবেন, তারা রিলেট করতে পারবেন যে 3 রকমের অপশনস প্রাইস আমরা পাই: অ্যাট দ্য মানি, ইন দ্য মানি এবং আউট অফ দ্য মানি। তো এখানে যদি অ্যাট দ্য মানি প্রাইস ধরে নেওয়া হয় স্ট্রাইক প্রাইস, তাহলে সেটা হচ্ছে 21,800। এবার এই পার্টিকুলার ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সময় আমরা ভ্যালু দেখতে পাচ্ছি 21,792। ওকে, এবার নর্মালি আপট্রেন্ডিং মার্কেটে বাজার যেহেতু একটা আপট্রেন্ডিং মোমেন্টামের মধ্যে রয়েছে এবং এখানে ওয়ান কাইন্ড অফ বক্স প্যাটার্ন আমরা বলতে পারি, এখানে আমাদের বক্স প্যাটার্নটা, অর্থাৎ যেটা একটা কন্টিনিউয়েশনের সিগন্যাল দেয়, সেটা সম্পূর্ণ করেছে আমরা ধরে নিচ্ছি। আবার বলছি, এই ওভারহেড রেজিস্ট্যান্সটাকে আমরা আপাতত ইগনোর করছি। কারণ কারণ আমাদের কোনো স্ট্র্যাটেজি টেস্টিং নয়, আমরা কেমন করে আমাদের রিস্কটাকে রিডিউস করতে পারি, আজকের আলোচনা এটা নিয়ে। তো এইখানটাই দাঁড়িয়ে আমরা যদি পরের ঘটনাগুলোকে ইগনোর করি, অর্থাৎ আমরা যেহেতু একটা টেস্ট করছি, এই জায়গাটা একটু ভাবুন, এই রকম সিচুয়েশনে আমাদের এখানে কেনার সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ কিনে কাজ করা, লং সেট আপ বিল্ড আপ হয়েছে আমরা ধরে নিচ্ছি। তাহলে যদি আমরা এখানে এন্ট্রি করি, তাহলে সুইং লো এর হিসেবে আমাদের স্টপ লস কোথায় থাকবে? অবভিয়াসলি এই লেভেলটা, অর্থাৎ এই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের স্টপ লস লাইন, আমি এখানে লিখেও দিতে পারি, বোঝার সুবিধার্থে আমি লিখেও দিচ্ছি। এই হচ্ছে আমাদের এসএল বা স্টপ। অর্থাৎ এর নিচে যদি কোনো একটা আওয়ারলি ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আমরা স্টপ আউট হয়ে যাব। আবার বলছি, আমরা ধরে নিচ্ছি যে এই ক্যান্ডেলটাতে আমরা রয়েছি, আমি এখানে মার্ক করে দিতে পারি, এই ক্যান্ডেলটাতে আমরা রয়েছি, পরের ঘটনাগুলো আমাদের কাছে অজানা, তাতে আমাদের এই টেস্টিংয়ে কোনো রকম এফেক্ট পড়বে না। একটু ধৈর্য সহকারে দেখুন। তাহলে এই মতাবস্থায় 1 জানুয়ারি 2:16 পর বা
16-তে আমরা ধরে নিচ্ছি আমরা বুলিশ ইন দ্য নিফটি 50। তাহলে এখানে যদি আমরা লং পজিশন বিল্ড করি, আমি একদম সিম্পল একটা সেট আপ রাখার চেষ্টা করছি সবার বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে বুল কল স্প্রেড। তো আমি এবার স্টক মার্কেট সিমিউলেটরে চলে যাব, যেখানে আমরা ব্যাক টেস্টিং করতে পারি বিভিন্ন স্ট্র্যাটেজিকে। আপনারা যারা নতুন অপশনস ট্রেডিং করতে নামছেন, তারা অবশ্যই এরকম ধরনের কোনো একটা সিমিউলেটর ইউজ করবেন প্রথমে, তারপরে ডাইরেক্টলি বাজারে কাজ করা শুরু করবেন। কারণ এই সিমিউলেটর আপনাকে ধারণা দেবে যে ভবিষ্যতে অ্যাডভার্স সিচুয়েশন আসলে আপনি কিভাবে রিয়্যাক্ট করতে পারেন অপশনস ট্রেডিংয়ের বাজারে, যদি আপনি পজিশনাল বেসিসে ভাবেন। শুধুমাত্র পজিশনাল নয়, যদি ইন্ট্রাডের কোনো প্রপার সেট আপ তৈরি করে থাকেন, আমি যেহেতু পজিশনাল ট্রেডার, ইন্ট্রাডের সময় খুব একটা পাই না আমি, তো এই কারণে আমি বেসিক্যালি পজিশনাল কথাটা বা সুইং ট্রেডিংয়ের ব্যাপারে বারবার বলবো, সেইখানে আমার বায়াসনেস থাকতে পারে। তো আমরা চলে যাব 1 জানুয়ারি 2:16 পর, অর্থাৎ লেটসে 2:19 নাগাদ আমরা চলে যাচ্ছি। এই জায়গাটায় গিয়ে আমরা কি করব, এখন একটা বুলিশ স্ট্র্যাটেজি তৈরি করব ইচ্ছে করে, কারণ আমরা দেখব কিভাবে আমরা আমাদের রিস্কটাকে ম্যানেজ করতে পারি অর রিস্কটাকে রিডিউস করতে পারি। তো এখানে দাঁড়িয়ে 21,792 এখানে দেখুন স্পট প্রাইস চলছে অলরেডি, কারণ আমরা আগেই দেখে নিয়েছি। তো এখানে সিম্পলি আমরা কি করতে পারি, 21,800 কল বাই করতে পারি, এবং এটাকে হেজ করার জন্য ধরে নিচ্ছি 200 পয়েন্ট দূরে একটা কল সেল করে দিতে পারি। এই হয়ে গেল আমাদের বুল কল স্প্রেড। এবার যদি চার্টে লক্ষ্য করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 তারিখের 9:15 যে আওয়ারলি ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্যান্ডেলটাতে আমাদের স্টপ হিট করে গেছে বা স্টপ আউট আমরা হয়ে গেছি, অর্থাৎ পার্টিকুলারলি এই ক্যান্ডেলটিতে আমাদের স্টপ হিট হয়ে গেছে। তো এখানে আমি লিখে দিচ্ছি এই ক্যান্ডেলটাতে আমাদের স্টপ আউট হয়ে গেছে। এবার এই ক্যান্ডেলটার ক্লোজিং অর্থাৎ কটায় হয়েছিল, 9:15 থেকে 10:15, লেটসে 10:16-তে, 2রা জানুয়ারি 10:16-তে আমাদের এমটিএম কি দেখাবে, অবভিয়াসলি লস দেখাবে, কারণ আমরা কিসে আছি, আমরা আমাদের যে এক্সপেকটেশন ছিল বাজার উপরে যাবে এখান থেকে, সেটা হয়নি, না হয়ে উল্টো দিকে গেছে বাজার এবং আমাদের স্টপ লস হিট করেছে। তাহলে এখানে অবভিয়াসলি আমরা লসে থাকবো, বিকজ উই হ্যাভ মেড আ বুলিশ স্ট্র্যাটেজি। তাহলে এবার আমি পরের দিনকে 2রা জানুয়ারিতে ঠিক 10:16 কাছাকাছি চলে যাব, কারণ এখানে 10:16 ক্যান্ডেলটা ধরে নিচ্ছি 9:15 থেকে 10:15 একটা ক্যান্ডেল, 1 মিনিট সময় দিয়ে 10:16-তে আমরা স্টপ আউট হচ্ছি। তাহলে ডাইরেক্টলি আমি যদি এখান থেকে প্রথমে এন্ড অফ ডে, তারপরে নেক্সট ডে এবং তারপরে 15 মিনিট করে 10:16 কাছে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 1900 রুপিস আমাদের লস দেখাচ্ছে এই স্প্রেডটাতে। যদি আমরা এটাকে হেজ না করতাম, তাহলে অবভিয়াসলি লসটা আরও বেশি হতো, সেক্ষেত্রে আমাদের 3300 লস হতো। তো অলরেডি একটা হেজ স্ট্র্যাটেজি মানে এটা লিমিটেড রিস্ক স্ট্র্যাটেজি, এবং অলরেডি লসটাকে আমরা রিডিউস করেছি। কিন্তু যদি আমরা এটাকে আরও রিডিউস করতে চাই, তাহলে কি করতে পারবো? হ্যাঁ, করা যাবে, কিন্তু সেক্ষেত্রে হতে পারে আমাদের এই স্ট্র্যাটেজিটা প্রপারলি আর বুলিশ স্ট্র্যাটেজি থাকলো না। স্ট্র্যাটেজির সাথে আমরা হয়তো কিছুটা আমাদের চেঞ্জেস চলে আসবে স্ট্র্যাটেজির মধ্যে। তো কেমন চেঞ্জেস আমরা দেখে নেব। আবার আমরা ফিরে যাচ্ছি, তাহলে একটু মাথায় রাখবেন, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, আমিও নোট ডাউন করে রাখছি, যে প্রথম ক্ষেত্রে বুল কল স্প্রেডে আমাদের লস দেখালো স্টপ আউট হওয়ার পর -1900 রুপিস। এবার যদি
আমরা আবার ঠিক সেই সময়টাতে চলে যাই যখন আমরা স্ট্র্যাটেজি ডিপ্লয় করেছিলাম 1 জানুয়ারি 2024 2:19 এই জায়গাটায় আমরা স্ট্র্যাটেজি ডিপ্লয় করেছিলাম, সমস্ত কিছু 0 এবার যদি আমরা এই হেজড লেগটার উপরে, অর্থাৎ বুলিশ স্ট্র্যাটেজি, বুল কল স্প্রেড ইটসেলফ একটা হেজড স্ট্র্যাটেজি, এটার মধ্যে আমরা আরও একটা হেজ নিতে চাইছি, যেখানে আমরা ধরে নেব মার্কেট যদি এই রকম সিচুয়েশন থেকে সিভিয়ার গ্যাপ ডাউন বা কুইক মোমেন্টাম নেয় নিচের দিকে, তাহলে যাতে আমাদের লসটা আরও রিডিউস হয়। তো এখানে আমরা সিম্পলি করতে কি পারি, যে মার্কেট সিভিয়ার গ্যাপ ডাউন নিতে পারে, কারণ আমরা ধরে নিচ্ছি যে আমাদের রিস্কটাকে ম্যানেজ করব আমরা। তাহলে দেখা গেল আমাদের স্টপ এখানে আর গ্যাপ ডাউন নিয়ে বাজার খুলছে এখানে, অর্থাৎ আমাদের স্টপ আমরা ধরে নিচ্ছি 21,680 লেভেলটা। অলরেডি আমাদের এটা যখন ক্লোজিং দেবে নিচে তখন 20-30 পয়েন্ট এমনিই যাবে। কিন্তু যদি বাজার এই স্টপে অনেকটা নিচে খোলে তাহলে আমাদের কি হতে পারে, তাহলে তো আমাদের আরও সিভিয়ার লস হতে পারে, অর্থাৎ যেটা আমাদের -1900 আমরা লস দেখেছিলাম সেটা নয় আরও বেশি হতে পারে, তাই না? তো এই গ্যাপ ডাউনকে ওভারকাম করার জন্য বা এই গ্যাপ ডাউনের যে ভয়টা আমাদের কাজ করবে, যেটার জন্য আমাদের প্রিডিফাইন্ড লসের থেকেও বেশি লস হতে পারে, এটাকে একটু হলে ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই হেজের উপরে হেজ নিতে পারি, একটা ইন্স্যুরেন্স নিতে পারি। এটা নানানভাবে করা যায়, আমি সিম্পল রাখার চেষ্টা করছি। তো ধরে নিচ্ছে একটা বুল কল স্প্রেড অলরেডি আমরা বানিয়েছি, এখান থেকে আরও 200 পয়েন্ট নিচে আমরা পুট বাই করতে পারি। এবার আমাদের স্ট্র্যাটেজিটা কি হয়ে গেল, একটু ডিফারেন্ট কাইন্ড। আমি নাম বলছি না স্ট্র্যাটেজির, কারণ এরকম হাজার রকম স্ট্র্যাটেজি রয়েছে, সব কিছুর যে নাম জানতে হবে এটা নয়, আপনারা ধীরে ধীরে এগুলো জানতে পারবেন যদি আপনারা প্রপারলি সময় দেন। তো এখানে দেখুন এই হেজ লেগটা অর্থাৎ এই বুলিশ স্ট্র্যাটেজির এই স্প্রেডের যে হেজ, সেটা যখনই আমরা ডিপ্লয় করলাম তখন আমাদের এই ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাম লস এগুলো সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। এটার অবশ্যই কারণ রয়েছে কিছু, অপশনসের বেসিক্স থিওরি না জানা থাকলে এটা জানতে একটু অসুবিধা হবে। আমাদের সিম্পলি ফার্স্ট কেসে এইটা সিম্পল একটা বুলিশ স্ট্র্যাটেজি ছিল, কিন্তু যখন আমরা এই হেজ লেগের ওপর অর্থাৎ এই হেজড একটা স্ট্র্যাটেজির ওপরে আরও একটা হেজ নিচ্ছি, তখন আর সিম্পল বুলিশ স্ট্র্যাটেজি এটা থাকছে না, এটা একটা বলা যেতে পারে ভোলাটাইল স্ট্র্যাটেজি হয়ে যাচ্ছে। অথবা আমরা বলতে পারি মডারেটলি বুলিশ টু ভোলাটাইল একটা এক্সপেকটেশনস থাকছে। ওপরের দিকে যদি বাজার যায় তাহলে আমাদের একটা ডিসেন্ট প্রফিট হবে এক্ষেত্রে, আর যদি খুব দ্রুততার সাথে নিচে যায় তাহলে আমাদের একটা প্রফিট হওয়ার চান্সেস থাকছে। তার মানে দুই রকম স্ট্র্যাটেজি এখানে কাজ করবে। পূর্ববর্তী স্ট্র্যাটেজিতে কি হচ্ছিল, যে যদি বাজার ওপরে যায় তবেই আমাদের প্রফিট হবে, যদি বাজার নিচে যায় অথবা বাজার যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে আমাদের লস হবে। এটা ছিল সিম্পল স্ট্র্যাটেজি। এক্ষেত্রে কি হলো, যদি বাজার ওপরের দিকে যায় একটু গতির সাথে একটু মোমেন্টামের সাথে তাহলে আমাদের প্রফিট হবে, যদি বাজার দ্রুততার সাথে নিচের দিকে যায় তাও আমাদের প্রফিট হবে, কিন্তু বাজার যদি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে সাইডওয়েজ হয়ে যায় তাহলে আমাদের লস হবে। তাহলে স্ট্র্যাটেজিটা দেখতে পাচ্ছি আমরা একটু হলেও টুইক হয়ে গেছে, আমাদের প্রাইমারিলি যে ধারণাটা ছিল সেই ধারণাটা একটু হলেও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়নি, কারণ আমাদের প্রথম ক্ষেত্রেও লিমিটেড প্রফিট পোটেনশিয়াল ছিল, এক্ষেত্রেও লিমিটেড প্রফিট পোটেনশিয়াল। প্রথম ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম লস 4600 হয়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রে এই স্ট্র্যাটেজির ওপরে বা এই হেজ লেগের ওপরে যখন আমরা আরও একটা হেজ নিচ্ছি তখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম লসটা বেড়ে যাচ্ছে। এটা দেখে অনেকে ভয় পেতে পারেন, কিন্তু
এটা শুধুমাত্র এই প্রজেক্টেড লসটা টিল দ্য এক্সপায়ারি, যদি আমরা হোল্ড করি এই পজিশনটাকে টিল দ্য এক্সপায়ারি এবং বাজার যদি ঠিক একই জায়গায় এক্সপায়ার করে, তাহলে আমাদের এই ম্যাক্সিমাম লসটা হতে পারে। তো আমরা তো ম্যাক্সিমাম লস বেয়ার করব না অবভিয়াসলি, আমরা তো স্টপ দিয়ে রেখেছি, আমরা কখনোই এটাকে এক্সপায়ারি পর্যন্ত হোল্ড করব না। আমরা স্টপ আউট হয়ে যাওয়ার সময় যাতে রিস্কটা কম হয় সেই হিসেবে আজকে ডিসকাশনটা করছি। একটা কথা বলে রাখি, অপশনস ট্রেডিং ইজ ভেরি ভেরি রিস্কি। যদি আপনার প্রপার নলেজ না থাকে অবশ্যই আগে শিখবেন, নিজের রিস্ক অ্যাপেটাইট বুঝবেন, তারপরেই কিন্তু অপশনস ট্রেডিংয়ে হাত দেবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং অ্যান্ড এডুকেশনাল পারপাসের জন্য, কোনোভাবেই অপশনস ট্রেডিংয়ের জন্য মোটিভেট করা আমাদের উদ্দেশ্য নয়। তাহলে এবার আমরা আবার ঠিক সেই জায়গাতেই চলে যাব যখন আমাদের স্টপ আউট হচ্ছে। আশা করি তারিখটা আপনাদের মনে আছে, অবশ্যই নেক্সট ডে 2রা জানুয়ারি, টাইম ছিল 10টা 16। তো আমি ডাইরেক্টলি এখানে চলে যাচ্ছি, 2রা জানুয়ারি, টাইম হচ্ছে 10টা 16। ধরে নিচ্ছি আমরা 10টা 16তে স্টপ লস আমাদের হিট হচ্ছে, কারণ প্রথম ক্ষেত্রে সেই জায়গাটাতেই আমাদের হয়েছিল। এক্ষেত্রে আমাদের স্টপ হিট হওয়ার পর লস কত হচ্ছে? -1200 রুপিস। আবার নোট ডাউন করে নিন। তাহলে প্রথম ক্ষেত্রে শুধুমাত্র একটা বুলিশ স্ট্র্যাটেজি বানিয়ে, অর্থাৎ বুল কল স্প্রেড বানিয়ে আমাদের লস হয়েছিল 1900 টাকা। এবং যখন এর উপরে আমরা আরও একটা ইনসিওর করলাম, বিকজ এই এক্সপেকটেশন নিয়ে যদি আমাদের গ্যাপ ডাউন হয় বা সিভিয়ার ডাউন সাইড মোমেন্টাম আসে আমাদের এক্সপেকটেশনের বিপরীতে, তাহলে যাতে আমাদের কিছুটা হলেও লস কম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 700 টাকা মতো আমরা লস কিন্তু কমাতে পারছি। দিস ইজ হিউজ। কেন? নিয়ার অ্যাবাউট 40 to 50% রুপিস আমরা কমিয়ে ফেলতে পারছি। 50% নয়, মোটামুটি 40% রিস্ক বা অ্যাবসলিউট লস কিন্তু আমরা কম করতে পারছি এই স্ট্র্যাটেজির মাধ্যমে বা এই সিস্টেমের মাধ্যমে, নট স্ট্র্যাটেজি, এই সিস্টেমের মাধ্যমে। এবার এইটুকু বলে যদি আমি এখানে শেষ করে দিই, তাহলে এটা পুরোপুরি বলা হবে না, আরও কিছু জিনিস এখানে বলে দেওয়া উচিত। তো এতক্ষণ পর্যন্ত যদি আপনারা থাকেন, এই ভিডিওটিতে কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের ভালো লাগছে ভিডিওটি, ওই জন্য এতক্ষণ ধরে মন দিয়ে মনোযোগ সহকারে হয়তো দেখছেন। এবং আরও একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এবং এই ধরনের ভিডিও, এডুকেশনাল ভিডিও যদি আপনাদের আরও ভালো লাগে বা আরও যদি চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আমরা প্রচণ্ডভাবে মোটিভেটেড হই। তাহলে আমি এবার সব কিছু মুছে দিচ্ছি। এবার যে পয়েন্টটা আমি বলবো, যে রিস্ক তো রিডিউস করে দিলাম, এটার অ্যাডভার্স মানে এই যে রিস্ক ম্যানেজ আমরা করলাম, নিয়ার অ্যাবাউট 40% রিস্ক আমরা কমালাম বা কমাতে সমর্থ হলাম, এর কি শুধু ভালো দিক আছে, খারাপ দিক নেই? হ্যাঁ, খারাপ দিকও রয়েছে। কি? প্রফিটেবিলিটি। রিস্ক যদি আমরা কম নিই তাহলে সেটা আমাদের এফেক্ট করবে কোথায়? প্রফিটেবিলিটিতে। তাহলে কিভাবে এই প্রফিটেবিলিটিতে আমাদের এফেক্ট করবে এই রিস্ক কম করার বিষয়টি অ্যাডপ্ট করে, সেটা আমরা এবার একটু দেখে নিই। তো আমি এবার সব কিছু মুছে দিচ্ছি, আশা করি আপনারা আগে থেকে নোট করে রেখেছেন সব কিছু। এবার ধরে নিচ্ছি, দেখুন এখানে আমরা একটু আগে কি করলাম, একটু আগে আমরা বুল কল স্প্রেড বানালাম, অর্থাৎ একটি বুলিশ স্ট্র্যাটেজি। এবার আমরা কি করব, এখানে কেউ না কেউ আমাদের এগেনস্টে একটা বেয়ারিশ স্ট্র্যাটেজি বানিয়েছে, তাই না? কেউ না কেউ তো বেয়ারিশ স্ট্র্যাটেজি বানিয়েছে বা বানানোটা পসিবল। তাহলে আমরা এবার বেয়ারদের মতো করে ভাববো এবং দেখব কিভাবে প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়তে পারে।
তাহলে ঠিক এই রকম যখন ব্রেকআউট আসছে, আমরা এবার ধরে নেব যে এই ব্রেকআউটটাকে ফেক ব্রেকআউট হতে পারে এই রকম আশা নিয়ে কন্ট্রারিয়ান বেট আমরা নেব। তাহলে এখানে কি করতে পারি, আমাদের এন্ট্রি হবে ঠিক এই জায়গাটাতে। কেন? কারণ এটা একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স, এবং আমরা ধরে নিচ্ছি এই বক্সের যা লেন্থ ছিল 74 পয়েন্টস মতো, এখান থেকে আমাদের ঠিক 74 to 75 পয়েন্ট মতো আমাদের রিস্ক থাকবে। অর্থাৎ আমাদের স্টপ লস হবে এই ক্ষেত্রে ঠিক এর ওপরে। স্টপ লস হিটটা ইচ্ছা করে দেখাচ্ছি না, কারণ দিস ইজ নট আ স্ট্র্যাটেজি। উই আর ডিসকাসিং, আমরা ডিসকাস করছি রিস্ক ম্যানেজ করার একটা ভালো দিক আমরা জেনেছি, এবার অ্যাডভার্স দিক মানে খারাপ দিক আমরা জানছি যে প্রফিটেবিলিটিতে কীভাবে এফেক্ট পড়তে পারে। ওই জন্য আমরা স্টপ লসটা এখানে হিট হচ্ছে না ওগুলো ব্যাপারে যাচ্ছি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার কি করব আমরা, এখানে আমরা কি করতে পারি, যদি আমাদের স্ট্র্যাটেজি বুলিশ ছিল তখন আমরা বুল কল স্প্রেড বানিয়েছিলাম, যেটা একটা ডেবিট স্প্রেড অবশ্যই। এবার আমরা কি করতে পারি, একটা বুল পুট স্প্রেড বানাতে পারি। তাহলে সিম্পলি আমরা বুল পুট স্প্রেড একটা বানাবো। বুল পুট স্প্রেড বানাতে গেলে কি করতে হয়, ঠিক একই সময় আমরা ধরে নিচ্ছি একই সময়ে আমরা কি করছি, 1 জানুয়ারি 2:19 ঠিক একই সময় আমরা কি করব, আমরা 21,800 পুট বাই করব, এবং এখান থেকে রিস্ক কম করার জন্য একটা হেজ নিচ্ছি, সেটা হচ্ছে 200 পয়েন্ট দূরে সেল করলাম। এই হচ্ছে আমাদের বুল পুট স্প্রেড, বেয়ার পুট স্প্রেড। প্রিভিয়াস কি ছিল, বুল কল স্প্রেড। এবার আমরা কি করলাম, বেয়ার পুট স্প্রেড। এবার দেখুন এখানে আমরা ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাম লসের ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের ম্যাক্সিমাম লস ইটসেলফ দেখাচ্ছে 2475 টাকা, ম্যাক্সিমাম প্রফিট 7525 টাকা। এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। কোয়েশ্চেন হচ্ছে যে এই যে বেয়ার পুট স্প্রেডটা আমরা তৈরি করলাম, এর সাথে সাথে যদি গ্যাপ আপ হতে পারে, সিভিয়ার গ্যাপ আপ হতে পারে, এই এক্সপেকটেশন নিয়ে আমরা এইটাকে, অর্থাৎ এই যে ম্যাক্সিমাম লস যেটা আমাদের দেখাচ্ছে, এই লসটাকে আমরা কম করতে চাইছি, ধরে নিচ্ছি আমরা। তাহলে আমরা কি করতে পারি, তো সিম্পলি সেখানে যেটা আমরা করেছিলাম তার উল্টোটা করব। ওখানে 200 পয়েন্ট দূরে একটা এক্সট্রা পুট কিনেছিলাম, এখানে 200 পয়েন্ট দূরে আমরা এক্সট্রা কল কিনে নেবো, সিম্পলি এরকম করে। তো সবার আগে আমরা টেস্ট করে নিই যে এই কল লেগটা না নিয়ে আমাদের প্রফিট কত হচ্ছে সেটা আগে দেখব, কারণ প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়ে। তাহলে আগে কত প্রফিট হচ্ছে আর তারপরে কত প্রফিট হচ্ছে, এই জিনিসটা তো আমাদের দেখতে হবে, তাই না? তাহলে আমি আবার চলে যাব পরের দিনকে 10টা 16-তে। তাহলে আমাদের এখানে প্রফিট দেখাচ্ছে 2480 টাকা। মাথায় রাখবেন 2480 রুপিস এই বেয়ার পুট স্প্রেডটাতে। কিন্তু আমাদের এবার টেস্ট করতে হবে কি, কারণ আমরা যখন এখানে বেয়ার পুট স্প্রেডটা তৈরি করছিলাম তখন আমাদের মাথায় আসছিল এটা যে এখান থেকে যদি সিভিয়ার গ্যাপ আপ নেয় সেক্ষেত্রে যাতে আমাদের ম্যাক্সিমাম লস যেটা দেখাচ্ছে তার থেকে একটু হলেও আর একটু কম হয়, মানে রিস্কটা আরও কম করতে চাইছিলাম, তাই না? এবার এই কন্ডিশনটাও টেস্ট করতে হবে, কিভাবে করব? তো সিম্পলি আবার ওই জায়গাটাতে চলে যাচ্ছি, 1 জানুয়ারি 2:19। এরকম ছিল সব 0 0। এটার সাথে আমরা কি করব, ঠিক 200 পয়েন্ট দূরেরই একটা হেজ বাই করে নিচ্ছি।
এই স্ট্র্যাটেজিটার হেজ। দেখুন এই স্ট্র্যাটেজিটার যখন হেজ আমি নিচ্ছি আর একটা এক্সট্রা হেজ, তখন কিন্তু আর এটা সিম্পলি বেয়ারিশ স্ট্র্যাটেজি থাকছে না, বেয়ার পুট স্প্রেড সিম্পলি আর থাকছে না। বেয়ার পুট স্প্রেডে কি ছিল? বেয়ার পুট স্প্রেডে ছিল যে বাজার যদি এখানে দাঁড়িয়ে থাকে বা আমাদের ওপরের দিকে যায় তাহলে লস হবে, বাজার শুধুমাত্র দ্রুততার সাথে নিচে আসলে আমাদের প্রফিট হবে। তার মানে আমাদের প্রফিটেবল হওয়ার শুধুমাত্র একটা কন্ডিশন ছিল কি, বাজার যদি দ্রুততার সাথে নিচে আসে। বাজার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বা বিপরীতে মুভ নিলে আমাদের লস হবে। যখন আমরা এই 22,000-এর কলটাকে বাই করে নিচ্ছি এই স্ট্র্যাটেজিটার হেজ হিসেবে, অর্থাৎ গ্যাপ আপ, সিভিয়ার গ্যাপ আপ হয় বা মোমেন্টাম অতিরিক্ত চলে আসে, এই রকম কন্ডিশন যাতে না হয় এই হিসেবে, তখন কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হয়ে গেল। এই হচ্ছে পে অফ গ্রাফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার দ্রুততার সাথে যদি ওপরে যায় তাহলে আমাদের প্রফিট হতে পারে, কিংবা বাজার যদি দ্রুততার সাথে নিচে যায় তাও আমাদের প্রফিট হবে, কিন্তু বাজার যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে স্ট্র্যাটেজি অবশ্যই সিভিয়ারলি বেয়ারিশ আর থাকছে না বা প্রপারলি বেয়ারিশ থাকছে না, শুধুমাত্র বেয়ারিশ থাকছে না, একটু 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 টুইক হয়ে গেছে, তাই না? তাহলে এবার আমরা টেস্ট করব কি প্রফিটেবিলিটিতে কিভাবে এফেক্ট করতে পারে। আমরা মনে রাখবো যে নিয়ার অ্যাবাউট 2500 আমাদের প্রফিট হয়েছিল উইদাউট দিস হেজ লেগ, অর্থাৎ এই যে কল 22,000-এর কল আমরা বাই করেছিলাম নিয়ার অ্যাবাউট 49-50 রুপিজে, সেইটা না করে এবার এটা করার জন্য আমাদের প্রফিটেবিলিটিতে এফেক্ট পড়বে, অবশ্যই পড়ার কথা, কারণ আমাদের রিস্কটা আমরা ম্যানেজ করেছি। কীরকম পড়বে, কত টাকা পড়বে, কত পার্সেন্ট পড়বে সেটা এবার টেস্ট করি। তো লেটস এন্ড অফ ডে আমরা ঠিক আবার কখন যাব, সেই 10টা 16-র সময়, কারণ আমরা ধরে নিচ্ছি সেটাই আমাদের টার্গেট। ওকে, কন্ট্রারিয়ান বেটে তো তাই হয়, যেখানে যারা লং করছে তাদের যেখানে স্টপ হিট, সেখানে যারা আরও স্মার্ট, যারা কন্ট্রা বেট নিচ্ছেন তাদের টার্গেট হিট হচ্ছে। এই হয়ে গেল 10টা 16। তাহলে 10টা 16-তে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রফিট হচ্ছে 720 টাকা, অর্থাৎ কত কমলো, নিয়ার অ্যাবাউট 2500 টাকা থেকে 720 টাকা এসে দাঁড়িয়েছে, তাই না? তো 2520 টাকা থেকে 720 টাকা এসে দাঁড়িয়েছে 2520 টাকা, সরি 2500 টাকা থেকে, মানে অ্যাভারেজ ধরে নিন 2500 টাকা থেকে 700 টাকা, তাহলে নিয়ার অ্যাবাউট কত পার্সেন্ট? নিয়ার অ্যাবাউট 60-70% কিন্তু আমাদের প্রফিটেবিলিটিতে এফেক্ট করে দিল, তাই না? মোটামুটি 2500 টাকার যদি 70% আমরা বের করি 1700 সামথিং আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ড্রাস্টিক্যালি কিন্তু আমাদের প্রফিটেবিলিটিতে আমাদের এফেক্ট করছে বিকজ অফ দ্যাট এক্সট্রা ইন্স্যুরেন্স। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো অপশনস ট্রেডিংয়ে অবশ্যই জেনে রাখা উচিত। আজকের এই আলোচনাটি হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, শুধুমাত্র জাস্ট টু গিভ অ্যান আইডিয়া যে কিভাবে ভাবা উচিত, কিভাবে আমরা করতে পারি এই ব্যাপারগুলো। প্রথম প্রথম দেখুন অনেকে বলবে বুল কল স্প্রেড, বেয়ারপুট স্প্রেড বা বুলপুট স্প্রেড। বুলপুট স্প্রেড একটু আরও একটু বড় ব্যাপার, একটু বেশি পয়সা দরকার, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু প্রথম প্রথম আপনি যাই করতে যান না কেন একটু ভয় লাগবে, তাই না?
তো অনেকে বলবেন যে বুলপুট স্প্রেড আপনি ডাইরেক্টলি করতে পারেন যদি আপনি সেটাতে স্যাটিসফাইড হন। কিন্তু যদি মনে হয় সেখান থেকেও আমি একটু রিস্ক কম করতে চাই, সেখানে আরও ব্যাপার আছে, আরও ভালো ব্যাপার আছে। সেখানে যে 2 স্ট্রাইকের মধ্যে গ্যাপ, সেটা আপনি কম করতে পারেন। অনেকভাবে করা যায়। তো এই ভিডিওটি কোনো এটা বোঝানোর নয় যে কোনটা ভালো, কি করতে পারেন না করতে পারেন, কিন্তু কিভাবে ভাবা উচিত। অপশনস ট্রেডিং বা যে কোনো ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যখন আপনি ওভার কনজারভেটিভ বা এক্সট্রা কনজারভেটিভ হচ্ছেন, সেটা আপনার প্রফিটেবিলিটিতে এফেক্ট করবে। আবার যদি আপনি একটু রিস্কি বেট নেন, তাহলে আপনার সেটা দুইভাবেই, যদি আপনার প্রফিট হওয়ার থাকে অবশ্যই ভালো প্রফিট হবে, আর যদি লস হওয়ার থাকে তাহলে অবশ্যই বেশি লস হবে। তার মানে এই কারণেই বলা হয় যে হাই রিস্ক হাই গেন, লো রিস্ক লো গেন। তো যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে বা আজকের ভিডিও ভালো লাগে, জানি হঠাৎ করে আজকে এই রকম ধরনের আলোচনা করা হলো, তবু অবশ্যই আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। কেমন লাগলো এই আলোচনাটি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান, কোনো অসুবিধে নেই তাতে। তবে ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো এক নতুন লার্নিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।